আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা বিজ্ঞান বইয়ের প্রাণীজগতের শ্রেণীবিন্যাস প্রথম অধ্যায় আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম অধ্যায় প্রাণীজগতের শ্রেণীবিন্যাস। এখানে একটি অনুচ্ছেদ আছে, অনুচ্ছেদটি আমরা পড়ব এবং এখান থেকে ছোট ছোট এমসিকিউ আকারের কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। চলো রিডিং পড়ি। পৃথিবীতে অসংখ্য বিচিত্র ছোট বড় প্রাণী বাস করে। এদের মধ্যে রয়েছে নানা রকম মিল ও অমিল। এই বৈচিত্র্যপূর্ণ প্রাণীকুলে রয়েছে আণুবীক্ষণিক প্রাণী, অ্যামিবা থেকে শুরু করে বিশাল আকারের তিমি। প্রাণীর বিভিন্নতার নির্ভর করে পরিবেশের বৈচিত্র্যের ওপর। ভিন্ন ভিন্ন পরিবেশ ও বাসস্থানে প্রাণী বৈচিত্র্য ভিন্ন রকম হয়। বিশাল এই প্রাণীজগৎ সম্পর্কে জানা অত্যন্ত কষ্টসাধ্য। সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণীজগৎকে জানার জন্য বিন্যস্তকরণ প্রয়োজন। আর বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। শ্রেণীবিন্যাস প্রাণীজগৎকে জানার পথ সহজ করে দিয়েছে। এখানে আমরা একটি শব্দ পেয়েছি, শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস কাকে বলে? প্রাণীদের আকৃতি ও প্রকৃতিগত বিভিন্ন বৈশিষ্ট্যাবলীর সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে বিভিন্ন বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি প্রভৃতি স্তরে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। আমরা শ্রেণীবিন্যাসকে এভাবেও বলতে পারি: বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের সহজ উপায় হলো শ্রেণীবিন্যাস। আবার এভাবেও বলতে পারি, জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। এই অধ্যায় শেষে আমরা যা শিখব সেটি হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী শ্রেণীবিন্যাস করতে পারবো, মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস করতে পারবো, জীবজগতের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। এখন পার্ট 1 কি বলেছে? পার্ট 1 বলেছে প্রাণীজগতের শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন অফ অ্যানিমেল কিংডম। তোমরা তোমাদের আশেপাশে ছোট বড় নানা বৈচিত্র্যপূর্ণ প্রাণী দেখতে পাও। তোমাদের ষষ্ঠ শ্রেণীতে অর্জিত জ্ঞানের ভিত্তিতে প্রাণীজগৎ সম্পর্কে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। তোমার দেখা প্রাণীগুলো দেখতে কি একই রকম? এদের সবগুলোরই কি মেরুদণ্ড আছে? এরা সবাই কি একই পরিবেশে বাস করে? এরা সবাই কি একই রকম খাবার খায়? এরা কি একইভাবে চলাফেরা করে? এবার তুমি নিচের উত্তরগুলোর সাথে তোমার চিন্তাকে মিলিয়ে নাও। আমাদের চারপাশে আমরা যে প্রাণীগুলোকে দেখি তার সবগুলো দেখতে একই রকম হয় না। এদের দেহের আকৃতি, গঠন ও অন্যান্য জৈবিক কার্যক্রমের প্রকৃতিও ভিন্ন। এদের কোনোটির মেরুদণ্ড আছে, আবার কোনোটির মেরুদণ্ড নেই। এদের কোনোটি মাটিতে, কোনোটি পানিতে, কোনোটি গাছে বাস করে। এদের খাদ্য বিভিন্ন প্রকারের হয়। এরা বিভিন্ন অঙ্গ, সিলিয়া, পা, উপাঙ্গ ইত্যাদি দিয়ে চলাফেরা করে, আবার কোনোটির অঙ্গ নেই। পৃথিবীতে এরকম বৈচিত্র্যপূর্ণ প্রাণীর সংখ্যা আমাদের ঠিক জানা নেই। আজ পর্যন্ত প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে। তোমাদের এভাবে কোশ্চেন আসতে পারে, আজ পর্যন্ত প্রায় কত লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে? উত্তর হবে 15 লক্ষ। এবং প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়েই চলেছে। বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতির সম্বন্ধে জ্ঞান অর্জনের সহজ উপায় হলো শ্রেণীবিন্যাস। তাহলে দেখো, আমি তোমাদের শ্রেণীবিন্যাসের সংজ্ঞায় একটি লাইন বলেছিলাম যে বিপুল সংখ্যক প্রাণীর গঠন
ও প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের সহজ উপায় হলো শ্রেণীবিন্যাস। আমরা শ্রেণীবিন্যাস কাকে বলে তার সংজ্ঞায় এভাবে লিখতে পারি। বিভিন্ন প্রাণীর মধ্যে মিল, অমিল ও সম্পর্কের ওপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। তাহলে দেখো আমাদের শ্রেণীবিন্যাস কিসের উপর ভিত্তি করে করা হয়? বিভিন্ন প্রাণীর মধ্যে মিল থাকবে, অমিল থাকবে এবং সম্পর্কের ওপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। এদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তর বা ধাপে সাজানো হয়। এদেরকে আমরা বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন ধাপ এবং স্তরে সাজাতে পারি। জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। শ্রেণীবিন্যাসের সংজ্ঞায় আমরা এই লাইনটিও ব্যবহার করেছিলাম যে জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। প্রয়োজনের তাগিদে বর্তমানে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে। এর নাম শ্রেণীবিন্যাস বিদ্যা। তোমাদের কোশ্চেন আসতে পারে, জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে, তার নাম কি? তার নাম হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা। আবার এভাবেও আসতে পারে, শ্রেণীবিন্যাস বিদ্যার ইংরেজি কি? টেক্সোনমি। এখানে দেখো প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক। কেন শ্রেণীবিন্যাসের প্রজাতিকে সবচেয়ে নিচের ধাপ বা একক বলা হয়েছে আমরা শ্রেণীবিন্যাস করার নিয়ম দেখলেই বুঝতে পারবো। দেখো এভাবে কোনো একটা প্রাণীর শ্রেণীবিন্যাস করতে হয়। প্রথমে লিখতে হয় পর্ব, তারপর শ্রেণী, তারপর বর্গ, তারপর গোত্র, তারপর গণ, শেষে হচ্ছে প্রজাতি। এই যে এখানে যে লাইনটি বলেছে, প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক। ফলে আমরা যখন প্রাণীর শ্রেণীবিন্যাস কিভাবে করতে হয় সেই স্ট্রাকচারটি দেখলাম, সেখানে দেখেছি যে প্রজাতি সবচেয়ে শেষে রয়েছে। তাহলে তোমাদের কোশ্চেন বা এমসিকিউ এভাবে আসতে পারে, শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক কোনটি? শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক হচ্ছে প্রজাতি। উদাহরণ দিতে পারো, যেমন মানুষ, কোনো ব্যাঙ, কবুতর ইত্যাদি একটি প্রজাতি। আমরা মানুষের শ্রেণীবিন্যাস করলে আমরা দেখতে পাবো প্রথমে পর্ব। মানুষ কয়টা পর্বের প্রাণী? মানুষের শ্রেণী হবে ম্যামালিয়া। মানুষের বর্গ হবে প্রাইমেটস, মানে মানুষ প্রাইমেটস বর্গের অন্তর্ভুক্ত। গোত্র হবে হোমিনিডি। মানুষের গণ হবে হোমো এবং প্রজাতি হচ্ছে হোমো সেপিয়ান্স। যখন আমরা প্রজাতি লিখব তখন প্রজাতি নামের শেষে দুটি আলাদা আলাদা করে নিচে দাগ দিতে হবে। যেমন দেখো এখানে হোমো আছে, হোমোর নিচে আমরা আন্ডারলাইন করব এবং আলাদাভাবে সেপিয়ান্স আন্ডারলাইন করব। তাহলে মানুষের বৈজ্ঞানিক নাম হবে হোমো সেপিয়ান্স। কোনো প্রাণীর শ্রেণীবিন্যাস করতে হলে সেই প্রাণীকে বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে সাজাতে হয়। এই সকল ধাপের প্রত্যেকটিকে যথাযথভাবে বিন্যস্ত করতে হয়। শ্রেণীবিন্যাসের ধাপগুলো কিভাবে লিখতে হয় সেটি আমি দেখিয়ে দিয়েছি। আবার বলছি, প্রাণীর শ্রেণীবিন্যাস করতে হলে প্রথমে আমরা লিখব পর্ব, তারপর লিখব শ্রেণী, তারপর বর্গ, গোত্র, গণ এবং শেষে লিখব প্রজাতি। এবং প্রজাতির নামের শেষে আলাদা আলাদা করে আন্ডারলাইন হবে, আলাদা করে দাগ দিতে হবে। আমরা যে এতক্ষণ শ্রেণীবিন্যাস শব্দটি শিখলাম, এই শব্দটি বা প্রাণীর শ্রেণীবিন্যাস কেউ না কেউ করেছে। আচ্ছা দেখি আমরা প্রাণীর শ্রেণীবিন্যাস কোন বিজ্ঞানী করেছেন। দেখো এখানে শ্রেণীবিন্যাসের ইতিহাসে এরিস্টটল, জন রে এবং ক্যারোলাস লিনিয়াসের নাম উল্লেখযোগ্য। তাহলে এখানে তিনজনের নাম আছে, একজন হচ্ছে এরিস্টটল, অন্যজন হচ্ছে জন রে এবং শেষে হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। এই তিনজনের নাম উল্লেখযোগ্য। প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। শ্রেণীবিন্যাসের জনককে আমরা বলতে পারি শ্রেণীবিন্যাসের জনক ক্যারোলাস লিনিয়াস।
তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দ্বিপদ বা দুটি অংশ বিশিষ্ট নামকরণ প্রথা প্রবর্তন করে। এখানে দেখো দ্বিপদ কথাটি বা শব্দটি আমরা এখানে কেন ব্যবহার করেছি। প্রজাতি, আমি তোমাদের বলেছি যখন প্রজাতি বা মানুষের বৈজ্ঞানিক নাম লিখলাম হোমো সেপিয়ান্স, আমি হোমোর নিচে এবং সেপিয়ান্সের নিচে আলাদা আলাদা করে দাগ দিয়েছি। এটিকেই দ্বিপদ নাম বা দুটি অংশ নামকরণ প্রবর্তন প্রথা বলা যেতে পারে। দ্বিপদ নাম বা দুটি অংশ বিশিষ্ট নামকরণ প্রথা প্রবর্তন করেন। এটি কে করেন? এটি করেন ক্যারোলাস লিনিয়াস। একটি জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ বা পদ বিশিষ্ট। এই নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়ান্স। এই যে এখানে দেখো হোমো একটি পদ এবং সেপিয়ান্স আরেকটি পদ। বৈজ্ঞানিক নাম ল্যাটিন বা ইংরেজি ভাষায় লিখতে হয়। যদি এভাবে কোশ্চেন আসে যে বৈজ্ঞানিক নাম কোন ভাষায় লিখতে হয়, তাহলে আমরা লিখব ল্যাটিন ভাষায় বা ইংরেজি ভাষায় লিখতে হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে বৈজ্ঞানিক নাম ল্যাটিন ভাষায় ব্যবহার করা হয়। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে।